আচ্ছা, এবার দেখো আমাদের রয়েছে ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গানগুলো মানে যে আমি যে এক্ষুনি তোমাদের বলেছিলাম, ল্যামার্ক একটা তার থিওরিতে একটা কথা বলেছিলেন, ইউজ অ্যান্ড ডিসইউজ। ঠিক আছে, যে অর্গানগুলো তুমি ইউজ করছো সেইগুলোই থেকে যাবে, যেই অর্গানগুলো তুমি ইউজ করছো না সেগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে, হারিয়ে যাবে। তো সেরকমভাবে যে অর্গানগুলো আমরা ইউজ করছি না সেগুলো আস্তে আস্তে কী হচ্ছে, আমাদের বডি থেকে হারিয়ে যাবে। তো সেগুলোকে আমরা সেই পার্টগুলোকেই বলবো ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গানস আর দোজ অর্গান that have ceased to be of any use of processor but still persist generation after generation in a reduced form. In other words, vestigial organs are remains of features that serve important function of the organism ancestor. মানে আগে কিভাবে মানুষ এটার ব্যবহার করতো, এখন যে ব্যবহার করে না, তার রিজন কি আর কেন হারিয়ে যাচ্ছে এটাই বলছে। ইন ম্যান দেখো কতগুলো এক্সাম্পল দিয়েছে। দেয়ার আর ওভার 100 ভেস্টিজিয়াল অর্গান। উইজডম টিথ হচ্ছে আক্কেল দাঁত, যেটা কিন্তু আমাদের 18 to 20 ইয়ার্স মানে হচ্ছে মানে একদম অ্যাডোলেসেন্স পিরিয়ডের পরে গিয়ে মানে 18 অব্দি আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড থাকে, 18 থেকে 20 ইয়ার্সে গিয়ে কিন্তু আমাদের উইজডম টিথ তৈরি হয়। উইজডম টিথ আর দ্য লাস্ট মোলার অন ইচ সাইড অফ বোথ জ, মানে আমাদের 4টে উইজডম টিথ থাকে, ওপরে দুটো নিচে দুটো। দ্য উইজডম টিথস আর সো কল্ড অ্যাজ দে অ্যাপিয়ার last at an age about 70 to 20 years. They are smaller and less complex than other molars, so we hardly use wisdom teeth for chewing our food. তো আমরা বেশি ইউজ করছি না ওই অর্গানটার, তাই ওটা কী হবে, আমাদের বডি থেকে হারিয়ে যাবে। নেক্সট রয়েছে হচ্ছে ভার্মিফর অ্যাপেন্ডিক্স। তোমরা জানো লার্জ ইন্টেস্টাইনের একদম লার্জ ইন্টেস্টাইনের সাথেই থাকে আমাদের অ্যাপেন্ডিক্স। তোমরা না হলে ক্লাস 9-এ পড়েছিলে ডাইজেস্টিভ সিস্টেমে। ভার্মিফর অ্যাপেন্ডিক্স প্রজেক্টস ফ্রম দ্য ব্লাইন্ড এড টু দ্য সিকাম অ্যাজ আ ন্যারো ওয়ার্ম লাইক টিউব। ইট ইজ, এই যে ড্রয়িংয়ে দিয়েছে, এই যে অ্যাপেন্ডিক্স ফ্যাসিলেট. It is an functionless organ in human, but it is corresponding organ in herbivores, mammals like is quite helpful in digesting cellulose. কিছু মানে mammals like cellulose digestion কারা করে, যারা ওই herbivores. Cellulose is a very hard substance. সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য কি দরকার, স্ট্রং একটা এনজাইম দরকার, সেটা হচ্ছে সেলুলেজ LASE, সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য। কিন্তু আমাদের ওই এনজাইমটা থাকে না, তাই উই কান ডাইজেস্ট সেলুলোজ ভীষণ হার্ড সাবস্টেন্স। তাই জন্য কিন্তু হার্বিভোরসরা রিচিউ করে, যে জাবর কাটে না মুখে, খাবার স্টমাক থেকে আবার মুখে যায়, খাবারটা রিচিউ হয়, আবার স্টমাকে যায়, আবার ব্যাক টু দ্য মাউথ, এটাকে রিচিউড বলে। তো এইটা আমাদের ক্ষেত্রে কিন্তু এটা একদমই ফাংশনলেস এই অ্যাপেন্ডিক্সটা, বাট ইট ইজ ফাংশনাল in the herbivores. তো বলছে এখন ভেস্টিজিয়াল অর্গানের কিছু নেই, কারণ আমাদের হচ্ছে অ্যাপেন্ডিক্সটা কিন্তু আগে ফাংশনাল ছিল। যখন মানুষ কি করতো, ও ট্রি খেত, যে গাছের বার, গাছের পাতা হচ্ছে না, মানুষ তো আগে ওইসবই খেত, ঠিক আছে, আর্লি হিউম্যানস। তো তখন অ্যাপেন্ডিক্সটা কিন্তু ফাংশনাল ছিল, কিন্তু এখন যেহেতু মানুষ এইগুলো আর খায় না, তো অ্যাপেন্ডিক্স কিন্তু তার এখন ফাংশনলেস হয়ে গেছে, বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে আমাদের পিনা। আমি আগেও বলেছিলাম পিনা ইজ দ্য প্রজেক্টিং লোব লাইক পার্ট অফ দ্য এক্সটার্নাল ইয়ার। পিনা কিন্তু কোনো কিছুই করে না, আমাদের পিনার পর থাকে ইয়ার হোল, ইয়ার ডাম, তারপরে তাই তো এইগুলো থাকে, ইয়ার প্যাসেজ থাকে। তাহলে ওই প্যাসেজটাই কিন্তু আমাদের মানে কোনো সাউন্ডকে কিন্তু রিসিভ করে। পিনা কিন্তু ফাংশনলেস। তো প্রজেক্টিং টিউব লাইক পার্ট অফ দ্য এক্সটার্নাল ইয়ার which simply provides a passage from auditory canal leading to the eardrum. We cannot move the pinna to gather sound waves, which is the main function of the mammals. বাট কিছু কিছু অ্যানিমাল জানো, ওরা কিন্তু পিনাটাকে ইউজ করে, যেমন ডগ, ক্যাট, এরা কিন্তু যেদিকে সাউন্ডের ডিরেকশন সেদিকে কিন্তু ওদের কানটাকে, পিনাটাকে ওরা ইউজ করতে পারে, বাট হিউম্যান ক্যান ইউজ। উই ক্যান মুভ দ্য পিনা টু গ্যাদার দ্য সাউন্ড ওয়েভস হুইচ ইজ দ্য মেন ফাংশন অফ ম্যামেলস। কমপ্লিট পার্ট poorly developed and functionless muscles present in human pinna, but other mammals, dog, cat, এরা কিন্তু যেদিকে সাউন্ড আসছে সেদিকে ওদের কানের পিনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, বাট উই কান্ট ডু দ্যাট। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিছু ভেস্টিজিয়াল অর্গানের মধ্যে পড়ছে।
এবার আমরা ল্যামার্কের থিওরি পড়েছিলাম, এবার আমরা পড়বো ডারউইনের থিওরি। ডারউইন থিওরি ওয়াজ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন মানে আমি এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তো আগে আমরা দেখলাম ল্যামার্ক কিন্তু ন্যাচারাল সিলেকশন বলেনি, ল্যামার্ক বলেছিল ইউজ অ্যান্ড ডিফিউজ, আর একটা বলেছিল ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার। অ্যাকওয়ার্ড ক্যারেক্টার কী হবে, যেমন ওই যে লং নেক জিরাফ এসেছিলো, সেই লং নেক লং বোনটাকে ইউজ করেছিল বলে নেক্সট জেনারেশনে কিন্তু অল জিরাফস আর লং বোন। এটা যে অ্যাকওয়ার্ড ক্যারেক্টারটা নেক্সট জেনারেশনে এসেছে। যাদের লং বোন আসেনি তারা কি করেছে, তারা গাছের পাতা ছোট ছোট খেতে পারেনি, তাই তারা কি হয়ে গেছে, তারা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এবার দেখো নেচার, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম না আগের দিন, ন্যাচারাল সিলেকশন। নেচার কাকে সিলেক্ট করবে সেটাকে আমরা বলি ন্যাচারাল সিলেকশন। যেমন আমি তোমাকে বলেছিলাম যে একটা এলিফ্যান্ট, একটা গ্রিন বিটল আছে আর একটা আছে গ্রে বিটল, ঠিক আছে। ভাবো একটা কোনো মানে কিছু ব্রিটলসের খায় এরকম কোনো অ্যানিমালস এলো, গ্রিন বিটলরা কী করলো, গাছের সবুজ যে ঘাসের মধ্যে লুকিয়ে পড়তে পারলো, বাট গ্রে বিটলরা পড়লো না। তাহলে এই যে নেচারের সাথে ওরা সিলেক্ট হয়ে চলে গেল, তাই তো। তাহলে নেচার যাকে সিলেক্ট করবে সেটার কথাই কিন্তু ডারউইন মেন বলেছিল। চার্লস ডারউইন at a young age happened to join a group of naturalists on voyage around the world. While traveling from the one island to একটা কি যাযাবর ছিল, ঠিক আছে, একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যখন ঘুরে বেড়াচ্ছিল, ডারউইন saw great diversity and he made many interesting observations. Based on this observation, he summarized his conclusion and explained how evolution might have occurred in nature. In 1859, Darwin published his famous book, The Origin of Species. MCQ question জন্য very very important, underline করে নাও, in which he proposed the idea of natural selection. Darwinism does not exactly mean what evolution is, but he explained how evolution might have occurred in nature. এভলিউশনের ডেফিনেশন দেয়নি, কিন্তু ও বলেছিল এভলিউশন নেচারে কীভাবে হয়। দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন অফ ডারউইনিজম বেসড অন সার্টেন অবজারভেবল ফ্যাক্টস। কিছু দেখো অবজার্ভ করেছিল, তার বেসিসে কিন্তু ও এই কথাগুলো বলেছিল। চলো কিছু জিনিস ও অবজার্ভ করেছিল সেগুলো বলি। ওভার production. Living beings, both plants and animals, have the innate desire to produce their own progeny so that their race may continue. তাই তো প্রত্যেকটা অ্যানিমাল প্ল্যান্টের কি আছে, নিজের প্রজনী তৈরি করার একটা চাহিদা রয়েছে, মানে আমি নেক্সট জেনারেশনকে নিয়ে যাব, তাই তো, নাহলে তো আমরা হারিয়ে যাব। আমরা যদি রিপ্রোডিউস না করি, ভাবো যে কোনো প্ল্যান্ট যে কোনো অ্যানিমাল যদি রিপ্রোডিউস না করে তাহলে তো ওন জেনারেশনটা ওদের হারিয়ে যাবে। তো রিপ্রোডিউস করতে হবে, ওদের সবারই ইচ্ছা থাকে আমি নেক্সট জেনারেশনে রিপ্রোডিউস করব টু কন্টিনিউ আওয়ার লাইফ। ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট মোর ইন্ডিভিজুয়াল আর প্রডিউস টু ইনক্রিজ দ্য চান্সেস অফ দেয়ার সার্ভাইভাল। দ্য ফলোয়িং এক্সাম্পল, মানে ও দেখেছিল যে যত মোর ইন্ডিভিজুয়াল আর প্রডিউস, যত ইন্ডিভিজুয়াল প্রডিউস হচ্ছে তত তার সার্ভাইভাল হওয়ার চান্স বেশি। ভাবো আমি তোমাকে একটা কথা বলি, ভাবো 100 জন মানুষ দৌড়াচ্ছে, ঠিক আছে, একটা রেসে 50 জন মানুষ দৌড়াচ্ছে, ঠিক আছে। এবার ভাবো 100 জনের মধ্যে রেসে দৌড়াচ্ছে যারা, তারা ভাবো বাধা বিপত্তি সব কারিয়ে ওরা 100 জনের মধ্যে 90 জন কি হলো, আর একটা পয়েন্টে পৌঁছে গেল। আর একটা যে 50 জন লোকের দল যাচ্ছিল তাদের মধ্যে ভাবো মাত্র 20 জন গিয়ে পৌঁছালো, ঠিক আছে। তাহলে এই যে 100 জনের মধ্যে গিয়ে মাত্র 10 জন যেতে পারেনি, বাকি 90 জন কি করেছে, একদম পৌঁছে যেতে পেরেছে। যত বাধা বিপত্তি সরিয়ে, মানে নেচারের সাথে মানিয়ে কি হয়েছে, যেই সব ইন্ডিভিজুয়ালগুলো নিজের স্পিসিসকে নেক্সট জেনারেশনে নিয়ে যেতে পেরেছে তাদেরই বেশি সার্ভাইভাল হওয়ার চান্স, ঠিক আছে। যারা পারেনি নিয়ে যেতে তাদের সার্ভাইভাল হওয়ার চান্স কি, তারা হারিয়ে যাবে। সেটাই যেমন আমি তোমাদের ওই যে বললাম, ভাবো যে ব্রিটল, যে কথাটা এক্সাম্পলটা দিয়েছিলাম, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ভাবো গ্রিন বিটেলরা কি হয়েছিল, সব মরে গেছিলো, শুধু গ্রে বিটেলরা প্রায় সব মরে গেছিলো, গ্রিন বিটেলরা বেঁচে গেছিলো ম্যাক্সিমাম। তার মধ্যে কি গ্রিন বিটেল কি মরেনি, নিশ্চয়ই মরেছে 2-1টা, কিন্তু অনেকটা নাম্বারে বেঁচে গেছে, কারণ তারা নেচার ওকে সিলেক্ট করে নিয়েছে, কারণ ওদেরও গায়ের রং সবুজ, আর কি বলেছি, আর লিভসেরও গায়ের রঙগুলো সবুজ বলে ওরা ওর সাথে কি হয়ে গেছে, আরও ম্যাচ খেয়ে গেছে। কিন্তু গ্রে বিটেলগুলো কি তারা একটাও বাঁচেনি? আরে বাবা বেঁচে
বেঁচেছে কিন্তু ম্যাক্সিমাম মরে গেছে। যারা ম্যাক্সিমাম মরে গেছে তাই অল্প যে জেনারেশনটা বেঁচেছে তাদের মধ্যে কি আবার রিপ্রোডিউস হয়ে নেক্সট জেনারেশন এসেছে, তারা আবার এরকমভাবে নেচারের সাথে সিলেক্ট হতে পারেনি, তারা এইভাবে আস্তে আস্তে হারিয়ে গেছে। তো এই লাইনটার মানে কিন্তু এটাই বলে, দেখো হ্যাজ বিন অবজার্ভ দ্যাট মোর ইন্ডিভিজুয়াল আর প্রডিউস টু ইনক্রিজ দ্য চান্সেস অফ দ্য সার্ভাইভাল। বেশি ইন্ডিভিজুয়াল প্রডিউস হতে হবে সার্ভাইভালের চান্সের জন্য। কম একটা স্পিসিসে যদি ইন্ডিভিজুয়াল কম থাকে তাহলে আস্তে আস্তে কিন্তু তারা নেচারের সাথে তারা যদি সিলেক্ট করতে না পারে তাহলে কিন্তু আস্তে আস্তে তারাও হারিয়ে যাবে। ওয়েস্টার লে 60 to 80 মিলিয়ন এগস ইন আ সিঙ্গেল স্পন। ঠিক আছে, ওয়েস্টার মানে হচ্ছে তুমি বলবো ওই যে যেখান থেকে মুক্ত তৈরি হয়। ঠিক আছে, ইফ অল দ্য এগস হ্যাচ অ্যান্ড ইয়ং ওয়ান সার্ভাইভ আফটার ফিউ জেনারেশন দ্য শেল উড অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য আর্থ। বলছে যদি 60 to 80 এগস তারা লে করে, যদি তারা সব এগ যদি থাকতো তাহলে তো আমাদের কি হয়ে যেত, আর্থে প্রচুর প্রচুর শুধু ভাবো বলেছে আর্থ উড অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য আর্থ, তাদের প্রোডাকশনটার সাইজ কি হচ্ছে আর্থের সাইজে, তাই না? তো সেটাই বলছে, মাছের ডিমও তাই, সেরকম মাছের ডিম প্রচুরটাই, কিন্তু তারা তো নেচারের সাথে সিলেক্ট হয় না, ওয়াটার কারেন্টে হোক ওয়াটার ফোর্সে হোক ম্যাক্সিমাম ডিমই কি মরে যায়। সব ডিমের থেকে মিলিয়ন ডিম পারে, তাই তো জলের মধ্যে, কিন্তু সব ডিমের থেকেই কি ফার্টিলাইজ হয়ে লার্ভা তৈরি হয় না, কিছু ওয়াটার কারেন্টে কিছু অন্য কিছু কারণে কি হচ্ছে অনেক ডিম মারা যায়। তারপর রয়েছে দেখো প্যানামেশিয়াম জানো, প্যানামেশিয়াম হচ্ছে একটা ইউনিসেলুলার অর্গানিজম যাদের দেখতে এরকম জুতোর শোলের শেপে অনেকটা হয়, এই যে এরকম দেখতে হয়। প্যানামেশিয়ামে কিন্তু দুটো নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রো নিউক্লিয়াস একটা মাইক্রো নিউক্লিয়াস। এদের লোকোমোটরি অর্গান কিন্তু এদের সিলিয়া, এরকম হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, অনেক হেয়ার লাইক স্ট্রাকচার এরকম যদিও হয়, এরকম হয়, এটাকে আমরা কি বলি সিলিয়া। ঠিক আছে, প্যানামেশিয়াম ডিভাইস, এটা কিন্তু একটা ইউনিসেলুলার অর্গানিজম, ডিভাইস অ্যাট আ রেট অফ 3 times in 48 আওয়ার। ঠিক আছে, 48 আওয়ার ওরা 3 বার কি হয় রিপ্রোডিউস করে। এটা কিন্তু প্যারামিশিয়াম বাইনারি ফিশন শো করে। বাইনারি ফিশন মানে একটা নিউক্লিয়াস, একটা সেল, তার নিউক্লিয়াস ফার্স্টে কি করবে, নিউক্লিয়াসটা ডিভাইড হবে দুটো ভাগে। ঠিক আছে, তারপর এখানে একটা ইনভ্যাজিনেশন ক্রিয়েট হবে, নিউক্লিয়াস দুটো আলাদা হয়ে গেল, তারপর দুটো অর্গানিক সেল তৈরি হলো, এরকম ভাবে কিন্তু প্যানামিশিয়াম করে। তো বলছে এই ব্যাপারটা কি হবে 48 আওয়ার্স মানে তুমি জানো দুদিনে কি হয় অ্যাট দ্য রেট অফ 3 times in 48, 3 times এরা মাল্টিপ্লাই করে। ইফ অল সার্ভাইভ দ্য মাস অফ প্যানামিশিয়াম উড অ্যাপ্রোপ্রিয়েটলি ইকুয়াল টু দ্য 10,000 টাইম মাস অফ আ আর্থ। তাহলে আর্থের 10,000 টাইম মাস হবে, কিন্তু সেটা কিন্তু হয় না। কেন ওই যে বললাম নেচার সবাইকে সিলেক্ট করে না, যে কোনো ন্যাচারাল কারণেই হোক না কেন তাদের অল দ্য মানে অফস্প্রিংগুলো বেঁচে থাকতে পারে না। এলিফ্যান্ট ইজ দ্য স্লোয়েস্ট ব্রিডার, প্রডিউসার 6 young ones in the life all about 90 years, মানে 6 young ones in his life all about 90, অনেক দিন বাঁচে 90 years. If all survive then the period of 750 years 3 would be about 19 মিলিয়ন এলিফ্যান্ট হয়ে যাবে, তাই না? যদি সেটাই হয় তো সবাই বাঁচে না। However, regardless the rate of reproduction of a species under natural condition, the number of individual of each species remains roughly constant over a period of time, fairly stable environment. ওই যে বললাম স্টেবল এনভায়রনমেন্টে তারা যতটা যারা খাপ খাইয়ে বেঁচে যেতে পারবে তারাই থাকবে, বাকি সবাই মরে যাবে। সেটাই বলছেন ফার্স্টেই ডারউইন বলেছে, এটাই মেন কথা ওর ন্যাচারাল সিলেকশনের। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই যে টার্মসগুলো আছে না, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ন্যাচারাল সিলেকশন, তোমাকে কোশ্চেন আসতে পারে এগুলো কে বলেছিল, ল্যামার্ক না ডারউইন? তোমাকে কিন্তু বলতে হবে এগুলো ডারউইন। এগুলো কিন্তু একই রকম ব্যাপারগুলো, কিন্তু কিছু কিছু ডিফারেন্স রয়েছে, কিছু কিছু আলাদা পয়েন্ট রয়েছে। তো এই নামগুলোকে মনে রাখতে হবে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হচ্ছে বললাম যে যুদ্ধে জয় হয়ে বেঁচে যেতে পারবে সে এক্সিস্ট করলো, যে পারলো না সে হারিয়ে গেল। অ্যাকর্ডিং টু দ্য ডারউইন, ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লাই ইন আ জিওমেট্রিক রেশিও ওয়্যার আ স্পেস অ্যান্ড ফুড রিমেন অলমোস্ট কনস্ট্যান্ট। তাই তো অর্গানিজম কি জিওমেট্রিক রেশিওতে বাড়ছে, কিন্তু ফুড আর তাদের তো ওটাও তো বাড়ছে না, ওদের প্রোডাকশন এখন আমরা বাড়াচ্ছি কিন্তু ওটা তো কনস্ট্যান্ট থাকছে, তাই না? দিস লিডস টু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যামং অর্গানিজম। তাই খাবার জায়গা মানুষ কেন লড়াই করবে থাকার জন্য আর খাবার জন্য? মানুষ শুধু নয়, অ্যানিমালসের কথাও ভাবতে হবে। একটা ভাবো একটা জঙ্গলের মধ্যে যত অ্যানিমালস রয়েছে তা প্রচুর অ্যানিমালস মাল্টিপ্লাই করছে, প্রচুর করে যাচ্ছে, কিন্তু খাবারটার সোর্স তো লিমিটেড জঙ্গলে, তাই না? ওদের তো আর কেউ চাল ডাল এরকম পাঠাচ্ছে না।
ওরা তো নিজের ওন হ্যাবিটেটে আছে। দে লিড টু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যামং অর্গানিজম, টু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যামং অর্গানিজম, দি স্ট্রাগল দেয়ার ইজ আ ইন্টেন্স কম্পিটিশন বিটুইন দ্য অর্গানিজম ফর ফেভারেবল শেল্টার, ক্লাইমেট, ফুড, ব্রিডিং প্লেস, তাই তো প্রপার থাকতে হবে অ্যানিমালসদের, প্রপার ব্রিডিং প্লেস, ফুড, শেল্টার এগুলো থাকতে হবে, তাই তো। ভাবো একজন, আমি তোমাকে একটা পিৎজা এনে দিলাম, আমি বললাম ক্লাসের সবাইকে এটা ভাগ করে খাওয়া, তাহলে যারা ধাক্কা মেরে হোক ওই পিৎজাটা কিছু কিছু পার্ট খেতে পারবে তারাই কি হয়ে গেল, জয়ী হলো, আর যারা খেতে পারলো না দে আর লুজার। সেরকম ভাবেই ভেরিয়েশন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যামং দ্য ভেরিয়েশন মানে কি, নতুন যে ক্যারেক্টার আসা। ভেরিয়েশন মানে যে আমি আগের দিন বলেছিলাম না, উই আর অল সেম স্পিসিস বাট উই আর নট লুক সেম টু ইচ আদার, ওয়াই? ডিউ টু ভেরিয়েশন। ভেরিয়েশন মিনস আ জেনেটিক চেঞ্জ। জেনেটিক চেঞ্জ মানে হচ্ছে তোমার বাবার থেকে তোমার একটা ক্যারেক্টার আসছে, তোমার মার থেকে একটা জিন আসছে, তাই তো। সেই জন্য তোমাদের মধ্যে ভেরিয়েশন হচ্ছে অল হিউম্যান বিংসের মধ্যে, তাই তো। সেই জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশনে ভেরিয়েশনটা বেশি হয়। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যামং দ্য organism has completed them to adapt themselves according to the conditions so that they can utilize the natural sources and can survive successfully. Because of the adaptation in the difficult to find any of the two individual alike, even the progeny of the same parents are not exactly like all aspects such as ওই যে বললাম প্যারেন্টস এর মতো সবাই দেখতে হয় না, without the tree trunk with shoot, the dark কি বলেছে, such difference are known as variation, without the tree such difference are known as variation। তারপরে এখানে আছে without variation changes could not occur and hence there will be no probability of evolution। তো আমি বলেছিলাম না তোমাদের এভলিউশনের জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেরিয়েশন আর একটা হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে কোনো সাডেন চেঞ্জ ক্রোমোজোমের মধ্যে। ভাবো আমি তোমাকে বলি একটা জিনিস, মিউটেশন ভাবো এখানে একটা ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। ভাবো ক্রোমোজোমের এখানে কি একটা আমি একটা পার্ট রয়েছে এ বি সি, এখানে রয়েছে ভাবো ই এফ জি। ভাবো হঠাৎ কোনো একটা পার্ট ডিলিট হয়ে গেল, ভাবো এখান থেকে বিসি চলে গেল, তাই না, ডিলিট হয়ে গেল, তাহলে শুরু পড়ে রইলো এ আর নিচে যেমন রয়েছে কি ই এফ জি, তাহলে এই যে ডিলিশন বলা হয় এটাকে। তো এটার জন্য যে সাডেন একটা চেঞ্জ হলো ক্রোমোজোমের মধ্যে, এটাকে আমরা বলি মিউটেশন। হতে পারে আবার নতুন কোনো পার্ট অ্যাডও হতে পারে, ভাবো এ দুবার অ্যাড হলো, এখানে অ্যাডিশন বলবো ওটাকে, ঠিক আছে। আবার উল্টে গেল, ভাবো ইএফ জিটা উপরে চলে গেল, এবিসিটা নিচে চলে গেল, ওটা রিভার্সন বলি, ঠিক আছে। এরকম অনেক কিছু হতে পারে। তো এই সাডেন চেঞ্জগুলোকে বলি মিউটেশন, ঠিক আছে। ভেরিয়েশন তো হচ্ছে যে জিনের জন্য হচ্ছে, একটা ফাদারের থেকে আসছে একটা মাদারের থেকে আসছে, তাই হচ্ছে ভেরিয়েশন হচ্ছে। ভেরিয়েশন আছে বলেই তো আমরা প্যারেন্টসদের মতো সেম লুক ইচ আদার নই, তাই জন্যই তো আমরা সার্ভাইভ করছি। যদি আমরা একই হতাম, যেমন আসেক্সুয়াল রিপ্রোডাকশনে এক্স্যাক্ট কপি তৈরি হয়, মাদার সেলের এক্স্যাক্ট কপি ডটার সেল তৈরি হয়, তাহলে সেই জন্য আসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু ভেরিয়েশন অনেক কম, তাই জন্য ওদের সার্ভাইভাল রেটও অনেক কম। তো ইভলিউশন ওরা শো করতে পারে না। Certain variation which once appeared in the parent generation continue to appear in the progeny generation after generation. The variation may be harmful or advantage. Harmful হতে পারে কেন, ভেরিয়েশন বা নতুন কোনো ক্যারেক্টার আসা মানে সেই ভেরিয়েশনের মধ্যে অবশ্যই সেটা কোনো ডিজিজ আসতে পারে, বা কোনো মানে অফস্প্রিং এর মানে কি প্যারেন্ট জেনারেশন থেকে জেনারেশনে ক্যারেক্টারিস্টিক ট্রান্সমিট হওয়া, সেটা কোনো ডিজিজ হতে পারে, বা সেজন্য বলছে যে এটা হার্মফুল হতে পারে আর অ্যাডভান্টেজিয়াস হতে পারে। হার্মফুল ভেরিয়েশন will make a predecessor unfit for struggle for existence। তাই তো হার্মফুল ভেরিয়েশন হলে তো তাকে সে তো এনভায়রনমেন্টের সাথে মানিয়ে এগিয়ে যেতে পারবে না, ঠিক আছে। উইল মোর সাকসেস ইন দ্য স্ট্রাগল অফ এক্সিস্টেন্স। যারা অ্যাডভান্টেজিয়াস হয় তারা কি হয়, এনভায়রনমেন্টের সাথে ইজিলি খাপ খাইয়ে বেরিয়ে যেতে পারবে। তারপর হচ্ছে সার্ভাইভাল অফ ফিটেস্ট ডিউরিং দ্য স্ট্রাগল অফ এক্সিস্টেন্স। দোজ স্ট্রাগল অফ এক্সিস্টেন্স, স্ট্রাগল কিন্তু 3 ধরনের হয়, আমি জানি না তোমাদের এগুলো দেয়নি মনে হয়। একটা হচ্ছে ইন্টার স্পিসিস স্ট্রাগল, একটা হচ্ছে ইন্ট্রা, একটা মানে ইন্ট্রা স্ট্রাগল না দেয়নি দেখছি। স্ট্রাগল 3 ধরনের হয়, একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্টার, একটা হচ্ছে ইন্ট্রা, মানে হচ্ছে যে ইন্টার মানে ওন স্পিসিস, মানে বাঘের সাথে বাঘেরই একই স্পিসিসে, আর ইন্ট্রা মানে দুটো ডিফারেন্ট স্পিসিস। ভাবো লায়নের সাথে, ভাবো টাইগারের সাথে হলো লায়নের মারপিট। ইন্ট্রা মানে হচ্ছে যে ভাবো টাইগারের সাথে টাইগারের, মানে টাইগারেরই সেম স্পিসিসের মধ্যে হবে। আর ইন্ট্রা হচ্ছে
ডিফারেন্ট স্পিসিসের মধ্যে যে মারপিট হয়, আরেকটা হয় হচ্ছে যে স্ট্রাগল ফর এনভায়রনমেন্টাল ফুড, মানে খাবার দাবারের জন্য যে লড়াইটা, এটা আরেকটা হয়, ঠিক আছে। তো এই 3 ধরনের কিন্তু আমাদের কিন্তু স্ট্রাগল হয়, তোমাদের বইতে কিন্তু এগুলো নেই। অ্যাজ দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস, as the environmental changes, new advantages are selected in nature, or after many generations sufficient character would alter so as to change the species into one. This explains how, দেখো বলেছে, origin of new species, gradually modification to speciation মানে একটা নতুন স্পিসিস আনা। এই যে এত কিছু হলো না, হওয়ার পর কি একটা নতুন স্পিসিস এলো, ওখানেও কিন্তু ছিল যে ল্যামারকেও আমি যে পড়েছিলাম দুটো কথা বলেছিল, মিসইউজ অ্যান্ড অর্গ্যান, আরেকটা বলেছিল কি মিসইউজ না, ইউজ আর করলেই সেই অর্গ্যানগুলো থেকে যাবে, আর হচ্ছে যে কি অ্যাকওয়ার্ড ক্যারেক্টার উইথ ট্রান্সমিট ইন্টু দ্য নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হলো বলে তো একটা নতুন ক্যারেক্টার এলো, নতুন স্পিসিস এলো। আগে শর্ট নেক জিরাফ ছিল, এখন সব লং নেক জিরাফ এলো। কিন্তু ল্যামার্কিজনে কিন্তু অনেক কনফ্লিক্ট রয়েছে, অনেক ভুল রয়েছে, সেটা আমি তোমাদের বলেছিলাম যে তাহলে যদি সেরকমই হতো তাহলে একটা ল্যাজ কাটা ইঁদুর একটা ল্যাজওয়ালা ইঁদুর মধ্যে করলে কেন নেক্সট জেনারেশনে সব ল্যাজওয়ালা ইঁদুরই হচ্ছে, তাহলে ওটা কেন আসছে না? কারণ ল্যামার্ক বলে যায়নি এটা অ্যাকওয়ার্ড ক্যারেক্টারের মধ্যে, অ্যাকওয়ার্ড ক্যারেক্টারটা জেনেটিক হতে হবে, জেনেটিক হলে তবেই সেটা নেক্সট জেনারেশনে আসবে, না হলে হবে না, ঠিক আছে। তো দেখো সেটা বলেছে, এখানে বলেছে দেখো, দ্য ক্লাসিক এক্সাম্পল অফ ন্যাচারাল সিলেকশন একটা দিয়েছে, ইজ প্রোভাইডেড বাই প্রিপেয়ার মথ বিস্টন বেটুলেরিয়া। দিস মথ with his light colored wings dotted with spot blended well with a lichen growing on a houses tree trunks on which it rested, but there was also another variety which had darker wings. This dark variety was rare in 1850. তোমাকে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো বলেছে একটা লাইট কালার, একটা কি ব্রিটেল, একটা কি মানে মৌমাছি ছিল, কি ছিল দাঁড়া বলেছে যে বিস্টন, এই যে দাঁড়াও এখানে দেখো দেওয়া আছে, এটা আছে না বিস্টন বেটুলেরিয়া, ঠিক আছে। বিস্টন বেটুলেরিয়া বলে একটা কি মথ ছিল, সেই মথটা কি ছিল, লাইট কালার ছিল, মথটার কালারটা কি ছিল, ভীষণ লাইট কালার ছিল। আমি স্টোরিটা একটু শর্ট এখানে বলে দিচ্ছি। লাইট কালারের একটা মথ ছিল, ঠিক আছে। সে কি করেছিল, একটা ট্রি ট্রাঙ্কে, ট্রি জানো গাছের গাছ, সেই ট্রি ট্রাঙ্কে কি ছিল, ও ইজিলি কি হয়ে যেত, ট্রি ট্রাঙ্কে ব্লেন্ড হয়ে যেত, ব্লেন্ডেড উইথ দ্য লাইকেন গ্রোয়িং অন দ্য হাউসেস অ্যান্ড দ্য ট্রি ট্রাঙ্কস। হাউস একটা বাড়ি হাউসেস আর ট্রি ট্রাঙ্ক যেখানে কি হতো, লাইকেন গ্রো করতো। এই যে এই দুটো জায়গায় যখন লাইকেন গ্রো করতো, লাইকেন মানে জানো তো, লাইকেন ইজ দ্য কি ফাঙ্গি আর অ্যালগি অ্যান্ড ফাঙ্গি প্লাস অ্যালগি, ঠিক আছে। এদের দুজনের এদের যে অ্যাসোসিয়েটিভ সিম্বায়োটিক রিলেশন, সেটাকেই আমরা কিন্তু বলি লাইকেন। ফাঙ্গি কি করতো, ওকে ইন্টার্ন কি করতো, অ্যালগি কি হচ্ছে খাবার তৈরি করতো, আর ফাঙ্গি কি করে থাকার জায়গা দিত। ট্রি ট্রাঙ্ক আর কি করতো, যে হাউসেসে থাকতো লাইকেন, ঠিক আছে। এবার এইখানে এই লাইকেনের একটা লাইকেনের হালকা কালার ছিল। লাইকেন কিন্তু জানো তো পলিউশনে ওরা রেড কালার শো করে। লাইকেন ইজ আ পলিউশন ইন্ডিকেটার অলসো, ঠিক আছে। যাই হোক আমি পরে বলছি সেটা। এটা ছিল একটা বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে এখানে যখন কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি, কোনো কিছু হয়নি, সেটা হচ্ছে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে। বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন এখানে কোনো গাছপালা তৈরি হয়নি, বা এই গাছপালা বলছে কোনো বাড়ি ঘরে তৈরি হয়নি, কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি, সেই সময়কার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। ব্রাইট কালার, ঠিক আছে, লাইট কালার একটা যে মথ, সেটা কিন্তু এই ট্রি ট্রাঙ্ক আর হাউসেসের সাথে কি যেখানে লাইকেন গ্রো করতো তাদের সাথে খুব ম্যাচ করে যেত। মানে কি ওদের মধ্যে ওদের কালারের সাথে এর কালার, লাইকেনের কালারের সাথে এর কালার একই হয়ে যেত। তাই জন্য ওদের যদি কোনো বাইরে থেকে কোনো ওদেরকে যদি প্রিডেটর আসতো ওদেরকে খেতে, তাহলে কিন্তু ওদেরকে দেখতে পারতো না, তাই ওরা কি হতে বেঁচে যেত, ঠিক আছে। কিন্তু ডার্ক কালার, এই যে সেম বিস্টন যে আছে না, এই যে এই স্পিসিসটার এই বিস্টন, এই যে
বিস্টন বেতুলেরিয়া, এই যে এই স্পিসিসটারই ডার্ক ভ্যারাইটিটা, এই স্পিসিসটারই কিন্তু ডার্ক ভ্যারাইটিটা কী ছিল, তাহলে আমি এটা বললাম যে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি ছিল, লাইট কালার মথ কি হলো, ট্রি ট্রাঙ্ক আর হাউসেসে এর মধ্যে যে লাইকেন গ্রো করতো তার সাথে ইজিলি ম্যাচ হয়ে তারা কিন্তু সেট হয়ে যেত। বার্ডস কিন্তু কি করতো, এদেরকে দেখতে পারতো না লাইট কালার মথকে, কিন্তু ওদেরই আরেকটা ভ্যারাইটি যে লেখা আছে দেখো, বার্ডস আর ইজিলি, এই যে ডার্ক উইংস যেগুলো ছিল, বিকজ ইট ওয়াজ ইটেন আপ বাই দ্য বার্ডস বিং ইজিলি ভিজিবল টু দেম, ঠিক আছে। ব্ল্যাক উইংস থাকার জন্য ইজিলি ভিজিবল হতো, ওদেরকে ইজিলি দেখতে পারতো, ঠিক আছে। কাকে না, ওই ডার্ক কালার মথকে বার্ডসরা ইজিলি দেখতে পেত। ওরা লাইকেনের মধ্যে লাইকেনের কালারের সাথে এই লাইট কালারের যে মথটা ওটা হাইড করে নিত, কিন্তু ডার্ক কালারের মথটা হাইড করতে পারতো না, তাই ওরা ইজিলি ভিজিবল বাই দ্য বার্ডস, আর বার্ডস আর ওকে খেয়ে নিত। এইবার দেখো কি হলো, এটা ছিল বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেখানে কোনো পলিউশন ছিল না, কিন্তু আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি হলো, ওই এরিয়াতে যখন প্রচুর পরিমাণে পলিউশন হলো, সব কিছু যখন ইন্ডাস্ট্রি তৈরি হলো, ব্ল্যাক জিনিসের তৈরি হলো, তখন কি হলো, লাইকেনগুলো কিন্তু হারিয়ে গেল। ওটা লেখা আছে দেখো তোমাদের বইতে নেক্সট পেজে, নেক্সট লাইনে লেখা আছে যে লাইট কালার মথ ওয়াজ সিন in a large number as well as concealed with the resulting on হাউসেস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। দিস সিচুয়েশন ওয়াজ, ওখানে প্রচুর পরিমাণে যে লাইকেনগুলো ছিল এখানে ট্রি ট্রাঙ্ক আর হাউসেস লাইকেনগুলো মরে গেল, ঠিক আছে। তো ওরা কি হলো, ওরা এবার ওই লাইকেনগুলো মরে গেল, লাইট কালার মথ আর সার্ভাইভ করতে পারবে না, তখন কিন্তু আবার ডার্ক কালার মথ সার্ভাইভ করে যাবে। বাট আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইভলিউশন ইন ম্যানচেস্টার, এটা ম্যানচেস্টারের ঘটনা একটা, দ্য এন্টার সিচুয়েশন চেঞ্জ, দ্য পলিউশন in this area was caused death of lichens and darkening the tree with shoot মানে পুরো ছাই ফাইতে ভরে গেছিলো, ছাই কালার কি হয়, গ্রেইশ হয়, তো ডার্ক কালার মথগুলো কিন্তু এবার ওই শুটের মধ্যে কিন্তু নিজেকে হাইড করে নিতে পারতো, বাট লাইট কালার মতলা পারলো না। নাও দ্য ডার্ক ভ্যারাইটি ওয়াজ হিডেন ইন দ্য এরিয়া ওয়াজ নট ইজিলি পিকড আপ বাই দ্য বার্ডস কিন্তু ডার্ক মথদের দেখতে পারতো না, তখন কিন্তু এবার লাইট কালারের মথরা হারিয়ে গেল। তাহলে দেখলে পারলে নেচার কেমন চেঞ্জ হলো, তার সাথে কিন্তু এরাও চেঞ্জ হলো। এটা একটা এক্সাম্পলে বুঝিয়েছে, ন্যাচারাল সিলেকশন অ্যাক্টেড থ্রু দ্য এজেন্সি অফ দ্য বার্ডস and light color moth easily become prey, so the dark variety of moth survive better, left more offspring, almost nearly replaced by the light form. The phenomenon was called the industrialization minimalism এটাকে বলা হয়। দেখো এই যে এখানে তোমাদের কিন্তু বইতে ড্রয়িংও আছে, ঠিক আছে। এবার তোমাদের ল্যামার্কিজম আর ডারউইনিজমে একটা ডিফারেন্স রয়েছে, সেটা পড়বে। তারপর আছে কি হিউম্যান এভলিউশন। এই এক্সাম্পলটা বুঝতে পারলে, বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাইট কালার মথ ছিল, সেখানে কোনো পলিউশন ছিল, কিন্তু আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন সেখানে শুট হলো, তখন মানে ছাই ফাই পলিউশন শুরু হলো, তখন কিন্তু লাইকেনগুলো হারিয়ে গেল, লাইকেন মরে গেল, তখন এই লাইট কালার মথগুলো কিন্তু আর বেঁচে থাকতে পারলো না, তখন কিন্তু গ্রে কালার মথরাই কিন্তু এই ডার্ক কালার মথরাই কিন্তু বেঁচে গেল। তো সেটাই বলেছে। এবার হিউম্যান ইভলিউশনে আমি তোমাদের ম্যাক্সিমামটাই বলেছি যে এখানে একটা তোমাদের বইতে যে চার্ট রয়েছে সেই চার্টটাই ভালো করে পড়বে, সেটা পড়লেই অনেকটা হয়ে যায়, ঠিক আছে। মানে এই নামগুলো পড়বে, তাদের কি ক্যারেক্টারিস্টিক, এটা এত ডিটেলসে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, সেই ভিডিও থেকে আমি বলবো, কিন্তু এত ডিটেলসে কিন্তু আলাদা হিউম্যান ইভলিউশনে আই উইল মেড আ সেপারেট ভিডিও, তো এতটা পড়ো বা এটা পাঠাচ্ছি।